নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি মুহূর্তের প্রাইম নিউজে। এখনো সময় আছে, শুধরে যাও। ভারতবর্ষে থাকতে হলে ভারতবর্ষের সংবিধান মেনে থাকতে হবে। মঙ্গলবার সন্দেশখালীর এক আদিবাসী গ্রামে দাঁড়িয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এই হুঁশিয়ারি দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। আরে কানুন আমরা জানতে মমতা ব্যানার্জি একলাই মুখ্যমন্ত্রী হয়েছে, আমিও তো হয়েছি। আমি তো কানুনটা জানি। মূর্খের বাস নাকি ভারতবর্ষের মধ্যে? এভাবে কিভাবে মমতা ব্যানার্জিকে ছাড়া হবে না? ওনার নাটক সব এবার বন্ধ করে দেওয়া হবে। উনি অনেক করে নিয়েছেন, অন্ত হয়ে গেছে। আমি মিডিয়ার সামনে বলছি, সাবধান হয়ে যা ভাই। এবার যদি তাদের উপর কোনো কিছু হয় তাহলে তাদেরও রক্ষা নেই, তাদেরকেও ছাড়া হবে না। এরা যদি ভারতবর্ষে থাকতে হয়, ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে, SC ST অ্যাট্রোসিটি অ্যাক্ট মেনে চলতে হবে, তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে। আর যারা এগুলি মানবে না তাদের ভারতে থাকার দরকার নেই। লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক সন্ত্রাস চলছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি, ভাঙচুর করা হচ্ছে বাড়িঘর। বিরোধী দল করার অপরাধে বাড়িতে প্রবেশ করে মহিলাদের জোরপূর্বক ধর্ষণ করা হচ্ছে। বলতে গেলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে সংসদীয় দল গঠন করে সর্বভারতীয় বিজেপি। সংসদীয় দলের নেতৃত্বে রয়েছেন ত্রিপুরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। রবিবার বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সংসদীয় দল পশ্চিমবঙ্গে পৌঁছায়। সংসদীয় দলের সদস্যরা রবিবার কলকাতা বিজেপি দলের কার্যালয়ে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকদের সাথে দেখা করেন। তাদের সাথে কথা বলেন, কিভাবে তাদের বাড়ি ঘরে ও তাদের ওপর নির্যাতন করা হয়েছে সে বিষয়ে অবগত হন। সোমবার সংসদীয় দলের সদস্যরা কোচবিহারে যান। কোচবিহারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছে এখনো পর্যন্ত ঘর ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক। আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। বিপ্লব দেবের নেতৃত্বে এদিন সংসদীয় দলের সদস্যরা কোচবিহার মিশন হাসপাতালে যান। প্রথমে সেখানে চিকিৎসাধীন বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা বলেন, তাদের শারীরিক বিষয়ে খোঁজ খবর নেন। তারপর তারা যান কোচবিহার বিজেপি দলের কার্যালয়ে। সেখানেও ঘর বাড়ি ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক আশ্রয় নিয়েছেন। তাদের সাথে কথা বলে গোটা ঘটনার বিষয়ে অবগত হন। মঙ্গলবার বিপ্লব দেবের নেতৃত্বে সংসদীয় দলের সদস্যরা যান সন্দেশখালীতে। সেখানে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণের শিকার হওয়া আদিবাসীদের বাড়িতে যান, কথা বলেন সেখানকার নিপীড়িত আদিবাসী মহিলাদের সাথে। তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে অবগত হন সংসদীয় দলের প্রতিনিধিরা। তো আদিবাসীদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক স্কিম আছে, অনেক স্কিম আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রাজ্যে। সেই স্কিমগুলো এদেরকে দেবে না। আমাকে বলছে যে তৃণমূলে এরা যখন বুথে হেরেছে, 425-এর কাছাকাছি টোটাল ভোট ছিল, 400 ভোট বিজেপিতে গিয়েছে। তারপর থেকে অত্যাচার শুরু হয়ে গেছে। তার আগেও সন্দেশকালীতে অত্যাচার ছিল। মহিলাদের উপরে কি হয় মহিলারা নিজেই বলছে, আপনার রেকর্ডিং নিয়ে নিন, আপনারা আগেও এসছেন জানেন। তো কন্টিনিউ সেটা করে চলে আসছে এবং এখানে তাদের উৎপাত করে চলে আসছে। আপনি তো দেখলেন, আপনি কি স্টেপ নেবেন? দেখুন, আমি সমস্ত রিপোর্ট আমাদের কমিটি নিয়ে রিপোর্ট আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজিকে দেব এবং আমরা আগেও সন্দেশখালীর বিষয়ে পুরো দুনিয়াকে সামনে রেখেছি। সন্দেশখালীর মানুষের সঙ্গে যেটা অত্যাচার ক্রমাগত হচ্ছিল, আর এবার ইলেকশনের পরে এরা কন্টিনিউ যে করে আসছে। গরিব, এর চাইতে গরিব মানুষ তো আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গাতে নেই। আর তারপরে ST, আমরা ST অ্যাট্রোসিটি অ্যাক্ট, আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট গভর্নমেন্টকে জবাব তলব করব হোম মিনিস্ট্রির মাধ্যমে। এবং আমি আশা করি অমিত ভাই শাহ দেশের গৃহমন্ত্রী সক্ষম সেই বিষয় করতে। আর আপনারা জানেন এই রাজ্যের কতগুলো মন্ত্রী জেলে রয়েছে, যে যার নাম আমি নিলাম এখানে, উনিও তো জেলেই রয়েছেন। এইসব শাহজাহানদের মতো গুন্ডা, তাদেরকে প্রোটেকশন মমতা ব্যানার্জি দেয়। কতদিন পরে সেই বিষয়ে উনি কথা মুখ খুলেছেন, আপনারা দেখেছেন। তো এতে ওনার দ্বারা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব জানান, সন্দেশখালীতে তৃণমূল আশ্রিত শাহজাহান শেখের বাহিনী গরিব আদিবাসীদের ওপর নির্যাতন চালাচ্ছে। ঘরে রান্না করে রাখা ভাতের হাঁড়ি থেকে ভাত ফেলে দিয়ে হাঁড়ি নিয়ে গেছে, ঘর ভেঙে দিয়েছে। এই গরিব আদিবাসীদের ক্ষমতা নেই নতুন করে ঘর নির্মাণের। ডিপ টিউবওয়েল থেকে জল আনতে দিচ্ছে না তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এদিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিয়ে বিপ্লব দেব বলেন, এখনো সময় আছে, শুধরে যাও। ভারতবর্ষে থাকতে হলে ভারতবর্ষের সংবিধান মেনে থাকতে হবে। সাংসদ বিপ্লব কুমার দেব সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, নির্বাচনের পর পশ্চিমবঙ্গে যে সকল ঘটনা ঘটছে তার বিস্তারিত রিপোর্ট বিজেপির সর্বভারতীয় সভাপতিকে প্রদান করা হবে। আদিবাসীদের উপর নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দ্বারস্থ হবে বিজেপি।
ভাঙচুর হতে পারে, হুমকি হতে পারে। হ্যাঁ, তো ঠিকই তো বলছে, আপনার পেছনে ভদ্রলোক বলছে যে আমরা চলে গেলে আবার করবে। আমি মিডিয়ার সামনে বলছি, সাবধান হয়ে যা ভাই, এবার যদি তাদের উপর কোনো কিছু হয় তাহলে তাদেরও রক্ষা নেই, তাদেরকেও ছাড়া হবে না। শাসক দল এরা যদি ভারতবর্ষে থাকতে হয়, ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে, SC ST অ্যাট্রোসিটি অ্যাক্ট মেনে চলতে হবে, তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে। আর যারা এগুলি মানবে না তাদের ভারতে থাকার দরকার নেই। শাসক দল দাবি করছে সাংসদ বিপ্লব দেব এদিন আরও বলেন, যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনার পরিসমাপ্তি করার লক্ষ্যে বিজেপি কাজ করে। এদিন সন্দেশখালীর আদিবাসী মহিলারা বিজেপির সংসদীয় দলের প্রতিনিধিদের কাছে পেয়ে তাদের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনার কথা তুলে ধরে। শান্তন টিভি। এনডিপিএস মামলার এক কোর্ট ওয়ারেন্টের আসামি মঙ্গলবার সকালে খোয়াই আদালত থেকে এক কনস্টেবল ও 2 এসপিওকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তার নাম চিরঞ্জীব দেব, পিতা চন্দন দেব, বাড়ি তেলিয়ামুড়া থানার অন্তর্গত গামাইবাড়ি এলাকায়। সোমবার তাকে গ্রেপ্তার করে খোয়াই কোর্ট পুলিশের হেফাজতে রাখা হয়। মঙ্গলবার সেই মামলার শুনানির কথা ছিল। এর মধ্যে মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ পালিয়ে যায় চিরঞ্জীব দেব। এতে করে সমস্ত জেলা পুলিশ পলাতক আসামির খোঁজে নেমে পড়ে। এই খবর পেয়ে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের তৎপরতার কারণে অবশেষে তেলিয়ামুড়া থেকে চিরঞ্জীব দেবকে গ্রেপ্তার করে বলে জানা যায়। এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি মজুমদার বলেন, খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের তৎপরতার কারণে আসামি পুনরায় গ্রেপ্তার হয়। তিনি এও বলেন, আসামি তার স্ত্রী সহ তার আরও 2-3 জন বন্ধু মিলে খোয়াই থেকে 400 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে পালিয়ে যায় তেলিয়ামুড়াতে। শেষে সেখান থেকে বাংলাদেশে পাড়ি দেবার উদ্দেশ্য ছিল। ওসি রঞ্জিত সরকারের উদ্যোগে আসামির ছবি যখন অটো চালকদেরকে দেখানো হয়, তখন এক অটো চালক রঞ্জিত সরকারকে জানায় তাদেরকে তেলিয়ামুড়া ওমপি চৌমুনিতে ছেড়ে দিয়ে এসেছেন। এরপর এই বিষয়টিকে তেলিয়ামুড়া থানার ইন্সপেক্টর সুকান্ত সেন চৌধুরীকে জানানো হলে তিনি পলাতক আসামি চিরঞ্জীব দেবকে তার ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করে। বর্তমানে পলাতক আসামি চিরঞ্জীব দেব তেলিয়ামুড়া থানায় রয়েছে। বুধবার তাকে খোয়াই আদালতে তোলা হবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুত রয়েছে ভারতীয় জনতা পার্টি। লোকসভা নির্বাচনে যেসব বুথগুলো থেকে ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করতে পারেনি, সেই সব বুথে কিভাবে ফলাফল ভালো করা যায় সে বিষয় নিয়ে সোমবার এবং মঙ্গলবার দুদিনের বৈঠকে আলোচনা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, আগামী জুলাই মাসে রাজ্যের 35টি ব্লকে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যাতে রাজ্যের প্রত্যেকটি বুথে জয়লাভ করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। বিশেষ করে চুলচেরা বিশ্লেষণের মধ্যে আরও বেশি গুরুত্ব পেয়েছে কোন বুথে দলের দুর্বলতা রয়েছে সেই বিষয়ে আলোচনা করে জনসম্পর্ক অভিযান আরও বেশি করে করার। বিশেষ করে আসন্ন নির্বাচনে সেসব বুথে বড় ব্যবধানে জয়ী হওয়ার লক্ষ্যমাত্রা তৈরি করা হয়েছে। আরও আলোচনা হয়েছে লোকসভা নির্বাচনে যেসব জেলা ও মণ্ডল স্তরে কাজ করতে ভারতীয় জনতা পার্টিকে সমস্যায় পড়তে হয়েছে, সেসব জেলা ও মণ্ডল স্তরে গুরুত্ব দিয়ে আগামী দিনের পলিসি নির্ধারণ করা হবে। পাশাপাশি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যারা এখনও বিরোধী দল ছেড়ে তাদের বিজেপিতে সামিল করার জন্য। আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 23শে জুন থেকে 6 জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ করার কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি পুনরায় এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ার জনসম্পর্ক অভিযানে নয়া কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে ঘোষণা দেন তিনি। প্রদেশের উদ্যোগে একের পর এক আলোচনা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সংগঠিত হয়েছে। যে 3টি বিষয়কে কেন্দ্র করে আলোচনা মূলত সংগঠিত হয়েছে সেটা হচ্ছে লোকসভা নির্বাচনের রিভিউ এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আমাদের চিন্তাভাবনা, কৌশলগত অবস্থান এবং আগামী কিছুদিন কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রদত্ত যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা হয়েছে। গতকাল আলোচনায় অংশগ্রহণ করেছেন যারা রাজ্যের মাননীয় মন্ত্রীগণ, বিধায়কগণ, তাদেরকে নিয়ে ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের মাননীয় সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুজি
ওনারা আলোচনায় অংশগ্রহণ করেন এবং সকলের মত বিনিময় সেখানে হয়। আজকেও অনুরূপভাবে সকল জেলা সভাপতি, ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি, মোর্চার প্রদেশ নেতৃত্ব এবং অফিস বিয়ারার্স যারা আছেন তাদের সঙ্গে রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ের পৌরোহিত্যে অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী শ্রী রবীন্দ্র রাজুজি আজকে উপস্থিত ছিলেন। এই আলোচনায় দুদিন ধরে ৪২ দিন ধরে বন্ধ বিলোনিয়া মহকুমাধীন মাইছড়া বিদ্যুৎ বিভাগের কল অফিস, দরজায় ঝুলছে তালা। হেলদোল নেই দপ্তরের কর্তৃপক্ষদের, ক্ষোভে ফুঁসছে মাইছড়া এলাকাবাসীরা। অফিস বন্ধ থাকার কারণে ঠিকভাবে গ্রামে বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ নিগমের আধিকারিকদের এ বিষয়ে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। গত ৪০ দিন আগে মাইছড়া বিদ্যুৎ বিভাগের কল অফিসের কর্মী লিটন রুদ্রপাল বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার পর থেকেই মাইছড়া বিদ্যুৎ বিভাগের কল অফিসে তালা ঝুলছে, কেউ নেই খোলার মতো। মঙ্গলবার এলাকার এক বাসিন্দা অভিযোগ করে বলেন, বর্তমান সময়ে এলাকায় যদি বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা হয় তাহলে সে লাইন সারাই করার জন্য কোনো বিদ্যুৎ কর্মী নেই। বিদ্যুৎ পরিষেবা পেতে বিলোনিয়া বিদ্যুৎ অফিসের কর্মীদের দিকে তাকিয়ে থাকতে হয়। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত ঘটলে কর্মীরা আসলে বিদ্যুৎ পাবে, নতুবা মাইছড়াবাসীরা অন্ধকারে আচ্ছন্ন থাকবে। অতি দ্রুত মাইছড়া বিদ্যুৎ বিভাগের কল অফিসে বিদ্যুৎ কর্মী দেওয়া হয় এবং অফিসে তালা খোলা হয়, সে নিয়ে দাবি তুলেছেন এলাকাবাসীরা। প্রায় তো 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে? হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। মানে খুলে না এটা? কই মানে কি লাগে এমন কেন হয়েছে? তো তারাই জানে কি সমস্যা। না, শুনছিলাম একটা লোক মারা গেছিল মনে হয়, এরপর থেকে খুলে না। ওই যে লিটন রুদ্র পারলাম মনে হয়, এইটাই। আচ্ছা, তাই নাকি এখানে চাকরি করতো নাকি? হ্যাঁ, এখানে তো। আচ্ছা, তো এখন যদি কোনো সমস্যা হয়, এটা তো বন্ধ থাকে, তো আপনাদের কি হবে তখন? এটা বিপজ্জনক না, এটা দিনে দিনে কারেন্ট থাকে না, কোনো অফিসে ফোন করলে তারা কোনো ক্ষতি উত্তর করে না। স্বাধীনতার পর মাটির রাস্তা তৈরি হলেও আজ পর্যন্ত মাটির রাস্তায় লাগেনি ইটের ছোঁয়া। চলাচল অনুপযুক্ত রাস্তার কারণে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে কৈলাসহর মহকুমার অধীন ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। আসন্ন পঞ্চায়েতে ভোটের আগে স্থায়ী সমাধান না হলে ভোট বয়কটের সিদ্ধান্ত ১৮০ পরিবারের। স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক দল কেন্দ্রে ও রাজ্য সরকার পরিচালনা করেছে। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাতেও ক্ষমতার পালাবদল ঘটেছে বহুবার, তবে ভাগ্যের পরিবর্তন হয়নি গৌরনগর ব্লকের অধীন ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশার কারণে বিপাকে প্রায় শতাধিক পরিবার। দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে সংস্কারহীন থাকায় বর্তমানে রাস্তাটি দেখলে যে কেউ ভাবতে পারে এ যেন ভূমি ধসে যাওয়া কোনো পাহাড়ি গিরিপথ। পূর্বতন কৈলাসহর কুমারঘাট সড়ক ধরে ঊনকোটি জেলা শাসক কার্যালয় অতিক্রম করে বড় জোর 50 মিটার এগিয়ে গেলেই মূল রাস্তায় রয়েছে গৌরনগর বৈদ্যুতিক সাবস্টেশন। আর এই সাবস্টেশনের বাঁ পাশে ধরে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের প্রবেশ পথের সূচনা। শুধু তাই নয়, এই প্রবেশ পথের ৫ মিটার দূরে ডান পাশেই রয়েছে ঊনকোটি জেলা পরিষদের কার্যালয়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ও সার্কিট হাউস। বিগত বেশ কয়েক বছর ধরে এই মাটির রাস্তাটি সম্পূর্ণ চলাচল অনুপযুক্ত হয়ে রয়েছে। অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনেও গ্রামে প্রবেশ করতে রাজি হয় না কোনো ই রিক্সা কিংবা গাড়ি। সামান্য বৃষ্টি হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে দুই ওয়ার্ডের বাসিন্দারা। মাটির রাস্তা হওয়ায় নেই কোনো নিকাশি ব্যবস্থা। রাস্তার অবস্থা এতটাই করুণ যে বর্ষাকাল ছাড়া অন্য সময়েও গ্রামে থাকা দক্ষিণ ভগবাননগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের পাঠানো যায় না। রাস্তায় এত বড় বড় গর্ত তৈরি হয়েছে যে বড়রা পায়ে হেঁটে যেতেও প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন। এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়। আমার নাম নির্মল দাস, আমি ভগবাননগর ৬ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তো আমার বয়স প্রায় ৪০-৪৫ বছর। আমি আর জন্মের পর থেকে দেখতেছি এই রাস্তাটার যে একটা বেহাল অবস্থা, সেটা আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যের মধ্যে কোথাও আছে বলিয়া। তো সেই নিরিখে আমরা এই রাস্তার এই বেহাল অবস্থা দেখে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বললাম, যে পঞ্চায়েত, বিডিও, এসডিএম, ডিএম, মুখ্যমন্ত্রী, সবার সাথে আমরা কথা বলেছি। তার
রিসিভ কপি আমার কাছে আছে, ওই দেখেন যা যা দিয়েছি সব রিসিভ কপি আছে, ওই দেখেন সবের স্বাক্ষর আছে। আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বলছি, তারাও বলছে যে না হবে, ইদানিং দেবো, আজকে দেবো, কালকে দেবো, দেয় না। তারপরে আমরা রাস্তা অবরোধ করেছি, ওখানেও এসে আমরা নেতা অনেক লোক এসে বললো যে না রাস্তা হয়ে যাবে, অফিসাররা আইলো, আইয়াও বললো যে রাস্তা হবে। তারপরে আমাদের রাস্তা হয় না। এই রাস্তা দিকে আমরা একটা গাড়ি নিয়ে, একটা টুকটুক নিয়ে যাতায়াত করতে পারি না। কেজিএম ক্রাশার কর্তৃপক্ষের গা ছাড়া মনোভাব ও খামখেয়ালিপনায় বিদ্যুতের ট্রান্সফরমারের লেগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে 5 বছরের এক শিশু কন্যা। কেজিএম নামক পাথর ভাঙার ক্রাশার কর্তৃপক্ষের গা ছাড়া মনোভাব ও খামখেয়ালিপনার কারণে বিদ্যুতের 200 কেবি ট্রান্সফরমারের লেগে গুরুতরভাবে আহত 5 বছরের এক শিশু কন্যা। বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই শিশু কন্যাটি। ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমাধীন চুরাইবাড়ি ফরেস্ট বিট এলাকার লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের খেরিংঝুরি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার বিকেল আনুমানিক 3:30টা নাগাদ কেজিএম পাথর ভাঙার ক্রাশারের অবৈজ্ঞানিকভাবে মাটিতে বসানো 200 কেবি ট্রান্সফরমারে লেগে রুকসানা বেগম নামের 5 বছরের এক শিশু কন্যা গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়। পরে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার শেষে ওই শিশু কন্যার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই শিশু কন্যাটি। এদিকে আলাউদ্দিন মিয়া ও হোসেন আলী নামের স্থানীয় 2 ব্যক্তি জানান, কেজিএম ক্রাশারের ট্রান্সফরমারটি কোনো কাঁটা তারের ব্যারিকেড ছাড়া সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় দীর্ঘদিন যাবৎ রয়েছে। মাটির ওপর বসিয়ে রাখা ট্রান্সফরমার ও অন্যান্য বিদ্যুতের তার ও মেইন সুইচ দেখলেই ভয় লাগে। আর সেই ট্রান্সফরমার অথবা বিদ্যুতের তার বা মেইন সুইচের সংস্পর্শে গৃহপালিত পশু থেকে শুরু করে মানুষ লাগার ঝুঁকি প্রবল। ক্রাশার কর্তৃপক্ষ গাছাড়া ভাবে এতদিন যাবৎ জোড়াতালি দিয়ে ক্রাশার চালিয়ে আসলেও এদিন উন্মুক্ত ট্রান্সফরমারে লেগে অগ্নিদগ্ধ হয় একটি শিশু কন্যা। তার আঘাত এতটাই ভয়াবহ ছিল যে শরীরের চামড়া ট্রান্সফরমারে চিপকে আটকে যায়, সাথে বাঁ হাত ও পিঠের অনেক জায়গা জলে গর্ত হয়ে গেছে। ঘটনার পর ক্রাশারের ম্যানেজার অগ্নিদগ্ধ শিশু কন্যাকে কোলে করে পাশের অন্য একটি ক্রাশারে ফেলে চলে যায়। পরে পরিবারের লোকজন কোনো মতো হাসপাতালে নিয়ে যান। তারা আরো জানান, কেজিএম ক্রাশারের মালিক আব্দুল মুনাফের নামে বর্তমানে ক্রাশারের বিদ্যুৎ বিল 4,17,680 টাকা বকেয়া রয়েছে, যেখানে বাড়ি ঘরে 4 থেকে 5,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়লে নোটিশের পর নোটিশ আসে, সেখানে 4 লক্ষের ওপর বিদ্যুৎ বিল বকেয়া কিভাবে সম্ভব। তারা আরো জানান, নেহাত গরিব ঘরের ওই শিশু কন্যাটি বাঁচবে কিনা তা যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই এলাকাবাসী গোটা ঘটনা তদন্তক্রমে ক্রাশার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও শিশু কন্যার পরিবারকে ক্ষয়ক্ষতির দাবি জানিয়েছেন। অপরদিকে চুরাইবাড়ি থানার সেকেন্ড ওসি প্রীতিময় চাকমার সাথে যোগাযোগ করলে তিনি জানান, লিখিত অভিযোগ পেলে তখনই তিনি ঘটনা তদন্ত করে দেখবেন আদতে ঘটনা সত্য নাকি মিথ্যা। অন্যথায় তিনি নিজে থেকে মানবিকভাবে এই ঘটনা তদন্ত করতে পারবেন না। আমার বাড়ির সামনে দাঁড়ানো, তাই আমার বাড়ির সামনে থাকি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে মেয়েটার এখানে নিয়ে তার মা লইয়া বইয়া খান্দে মেন রোড খান্দের যদি আমি সাথে সাথে আইসি বা আমার লগেই আরও বেশ কিছুজন মানুষ আইসে। আওয়ার পর দেখার পরে দেখছি তারা লগে লগে একটা অটো তুলিয়া তারা অটো দিয়ে লইয়া গেছে কি যখন দেখছি গাইলাটা মানে খুব বেশিও দেখি আমি কইলাম না কিভাবে কারেন্ট লাগছে দেখিলেই হইতে আমি আইসি। আওয়ার পরে তাই যে বাচ্চাটা কারেন্টও লাগছে তারা 2 জন আসিল, একজন মানে কারেন্টও লাগছে না, একজন লাগছে, 2 জন আসিল। যদি যে তো হসপিটালে অ্যাক্সিডেন্ট হয়েছে তো লইয়া গেছে কি, আর ছোটো বাচ্চাটারে পাইছি আমি। ওই ছোটো বাচ্চাটারে জিজ্ঞাসি যে কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই ছোটো বাচ্চাটা কইছে কাকু আও আমি দেখাইব। আমার লইয়া গেছে জায়গা, ইয়ার ট্রান্সফর্মার সাইডে গেছি, যাওয়ার পরে দেখছি চামড়া মানে ট্রান্সফর্মার লাগাইল রয়েছে ওখানে বাচ্চাটার। তখন আমি ম্যানেজারে ডাকছি, ম্যানেজার আইসে। আবার পরে কইলাম ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার কেসারও আর মায়েরারে নিয়ে আরেকজনের কেসারও নিয়ে ফালাই দিয়া তুমি আইলা, তুমি কি ধরনের মানুষ? ওই আমি একটু তার লগে গরম হইতে আমার লগে আরো অনেকজন আসিল, গরম হয়েছি। ওর পরে কইলো ভাই এটা তো আমি নিছি না অন্যজনে নিছে, তো জুত করে কুদাম দিছি, কুদাম দেওয়ার পরে তাই মানছে ওই আমি নিছি নিয়া ওই কমরুলোর কেসারও রাখি আইছি, কমরুলোর কেসারও আমি রাখি আইছি। এরপরে তার মা হসপিটাল লইয়া গেছে। আচ্ছা ঠিক আছে। তো আমি কইলাম যে ওই যে তোমার মাঝে ট্রান্সফর্মারটা যে রাখছো কোনো জাত মানে বেড়া সেড়া কিচ্ছু নাই বা নিয়ম তো এটা খাটা তার দিয়ে বেড়া দিতে হয়, সেফটি বলতে কিচ্ছুই নাই।
ওখানে যদি একটা গরু লাগে, গরু তো লাগতে পারে, এরকম ছোট বাচ্চা তো হে কারেন্ট আসেনি না নে বুঝতো না, এত লাগছে। পরে চিন্তা করলাম ম্যানেজারের লগে বেশি কথা কইয়া লাভ নাই, আমি তার মালিক ফোন করছি। মালিকরে ফোন করার পরে যথেষ্ট মালিকরে কইলো ভাই আমি তখন বাইরে কুমারঘাট, আচ্ছা আমি তুমি যখন কইছো আমি একটু ফলো করবো। বললাম তুমি হসপিটাল খবর লো, বাচ্চাটা কীভাবে সাহায্য করা যায়। ওটা খোয়ার পরে কারেন্ট অফিসে ফোন করছি, কারেন্ট অফিসেও আইসে সাথে সাথে আইয়া তারাও দেখছে, লাইন খাটিয়ে দিয়া গেছে। কিন্তু সবচেয়ে গিয়া অ্যাক্সিডেন্ট তো হয়েছে। আজকে এলাকার মানুষ যদি আরও তারা এটা অনেক দিন থেকে এরকম রাখা, এলাকার মানুষ আরও লাগতে পারে বা লাগবো, এটা যেভাবে রাখা আর কি দেখলেই মানে ভয় লাগে। তো বাচ্চাটা বাঁচবো করে আসা তো খুবই কম, বাচ্চার তো লক্ষণটা দেখিয়েও না, যদি ঘরলায় বাচ্চাকে তো বাঁচছে। এরপরে মালিক কইছে ভাই আমি ওখানেও বাইরে রয়েছি, ওখানেও আইতাম পারছি না। তখন থানাত ফোন করছি পরে থানা আইছে, থানার আওয়ার পরে থানা ইনকোয়ারি করছে, দেখছে, দেখার পরে থানায় বোধ মালিকের লগে কথা কইছে। সময় হলো শামসু ধর্মনগর বাড়ি। আর কেশারের নামটা কি জানি, আমার সঠিক মনে পড়েন না, কিতা কি জানি কিতা লেখছে জানি। এই এরিয়াটার নাম কি? এরিয়াটার নাম হইল লক্ষ্মীনগর মেন রোড ফুড সাইডে কেশার জানা। আর থানা আইয়া যাওয়ার পর পর্যন্ত আর কিতা করছে বা না করছে আমি জানি না, অতটুকু আমি জানি। তবে যতটুকু খবর, ওই শিশু কন্যাটির বাবা ও মা তার সাথে জিবি হাসপাতালে রয়েছেন। তাহলে কি লিখিত অভিযোগ না হওয়ায় এত বড় মর্মান্তিক ঘটনার কোনো বিচার ও ক্ষতিপূরণ পাবে না অসহায় পরিবারটি? প্রশ্ন বিভিন্ন মহলের। শান্তন টিভি। রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে মারুতি গাড়ি, অটো এবং বাইকের মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয় স্কুল ছাত্র এবং ছাত্রী। তাতে বাইকে থাকা আসাম রাইফেল স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী এলিনা দেববর্মা গুরুতরভাবে আহত হয়। বাইক চালক তথা ছাত্র কিং দেববর্মাও গুরুতর জখম হয়। তবে এলিনার শারীরিক অবস্থা খুবই সংকটজনক। তার বাড়ি লেম্বুছড়ায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে অটো দিয়ে জিবি হাসপাতালে পাঠায়। আহত ছাত্রীর বাবা জানান, তার মেয়ের সাথে থাকা যুবককে তিনি জানেন না। এই বন্ধু কে বা তার সাথে কেনই বা বের হয়েছিল বাইক দিয়ে সেটা স্পষ্ট বলতে পারছেন না। এই দুর্ঘটনায় দুজনে আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তবে দিন দুপুরে এ ধরনের সড়ক দুর্ঘটনা আগরতলা শহরবাসীকে চিন্তায় ফেলেছে। কারণ যেখানে পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ থাকে সেখানে এই ধরনের দুর্ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে। পথচারীরা মনে করছে হয়তো যান চালকদের অসাবধানতা এবং ট্রাফিক পুলিশের কর্তব্যের চরম গাফিলতির কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুজন পেশেন্ট অটো দিয়ে মানে আনছিল, তো আমরা এখন চিকিৎসাধীন চলছি। মেয়েটা একটা মেয়ে একটা ছেলে হলো। মেয়েটার নাম হলো এলিনা দেববর্মা আর ছেলেটা হলো কিং দেববর্মা। তো ছেলেটা মোটামুটি ভালোই আছে, মেয়েটা ক্রিটিক্যাল, বাট দুজনেই মানে ইনজিওর্ড। মেয়েটার চিকিৎসাধীন চলছে, মেয়েটা একটু ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। আচ্ছা, দুর্ঘটনাটা কিভাবে হয়েছে মানে কিছু জানা গেছে? ওরা শুনেছি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আর বাবার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ছেলে নিজ ঘরের মধ্যে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত উত্তর দেওছড়া 1 নম্বর ওয়ার্ড এলাকায়। 2 মাস পূর্বে রেলের নিচে কাঁটা পড়ে প্রাণ হারান বাবা। সেই রেশ কাটতে না কাটতেই মৃত গোবিন্দ দেবনাথের মধ্যম ছেলে গৌতম দেবনাথ বয়স 22 বছর নিজ বাড়িতেই ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে। যাওয়ার পরে সাত পরে গোষ্ঠী বাড়িতে খেতে লাগে, সেই উদ্দেশ্যে আজকে দাদুর বাড়িতে আমি আমার ছোটো ভাই যাই। আমার মধ্যম ভাইকে যাওয়ার জন্য বলি, সে যেতে চায় না, সে বাড়িতে থাকতে চায়। আমরা এসে দেখি সে ঘরের সামনের গিলে লক করে দিয়েছে। লকের একটা চাবি আমার কাছে ছিল, চাবি খুললে ভিতরে ঢুকে দেখতে পাই দরজা জানালা সব বন্ধ। তখন রান্নাঘরের একটি দরজা সিটকারি ভেঙে ভিতরে ঢুকে দেখতে পাই ভিতরের পার্টিশনের দরজাটাও ভিতরে সিটকারি লাগানো আছে। সাবরুমের সাথে জুড়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাত্রী নিয়ে মঙ্গলবার রাতে সাবরুম পৌঁছেছে শিয়ালদহ সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাত্রীরা জানায় এখন তাদের সুবিধা হয়েছে। আগে তারা আগরতলায় এসে আবার ডেমো ট্রেন বা গাড়ি দিয়ে সাবরুম আসতে হতো। এখন সাবরুম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসা তাদের সুবিধা হবে। ভারতের মানচিত্রের সাথে যুক্ত হয়েছে সাবরুম, এমনটাই মনে করছে সাবরুমবাসী। এখন শিয়ালদা থেকে এসেছেন, তো আগে আপনারা কতটুকু পর্যন্ত আসতে পারতেন, এখন কতটুকু পর্যন্ত এলেন? শিয়ালদা থেকে আসতে পারতাম, বর্তমানে এখন সাবরুম হয়েছে। আগে কতটুকু পর্যন্ত ছিল? আগরতলা পর্যন্ত।
হয়েছে। তো এই যে সাবরুম পর্যন্ত আসা ট্রেনের, এতে কি করে কি আপনাদের কোনো ধরনের উপকার কি হলো? কি ধরনের উপকার হলো এতে? একটা ট্রেনে চলে আসতে পারতাম, আসলাম। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।